ভগবানের চোখে দেখি, আমরা কিন্তু ভগবানের সমতুল্যই ভাবি একজন ডাক্তারবাবুকে। একজন ডাক্তারবাবু একটা অসুস্থ মানুষকে নতুন করে জীবন ফিরিয়ে দেয়, একমাত্র ডাক্তারবাবুই পারে না, ঈশ্বরের আশীর্বাদ, এইটুকু আমরা জানি। কিন্তু একজন ডাক্তারবাবু যখন বলে যে আমরা বাংলাদেশের কোনো পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করব না, আমাদের হসপিটাল আমরা অ্যাডমিশন নেব না, পুরোটাই আমরা ক্লোজ করে দিয়েছি বিশেষ করে বাংলাদেশের পেশেন্টের জন্য। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে একজন ডাক্তারবাবু এইভাবে কথা বললো, কি করে এইভাবে কথা বলে? এইটা তো কখনো মেনে নেওয়া যায় না। আমার মনে হয় কোন রাজনৈতিক দলের থেকে, সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, যে কোনো নেতা নেত্রী হতে পারে বা যে কোনো মন্ত্রী হতে পারে, কখনোর জন্য না কাউকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে না যে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব। কাদের বলেছে? এই বাংলার মুসলিমকে বলেছে। কেন বলেছে? বাংলাদেশকে কেন্দ্র করে বলেছে। ভারতবর্ষ এই কদিনে যে অর্থনৈতিক যে ক্ষতি বিশেষ করে আমরা পশ্চিমবাংলার কলকাতায় দেখেছি, সেটা ভারত সরকারের আগেই বোঝা উচিত ছিল। 30% ট্যুরিজম বাংলাদেশের ট্যুরিজম আছে। মেডিকেলে একটা বিরাট অংশ বাংলাদেশি কাস্টমার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত দিনের পর দিন বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত করছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতে বাংলাদেশ বিরোধিতা দিনের পর দিন ক্রমাগত বেড়েই চলেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতীয়রা একদম বাংলাদেশ বিদ্বেষী হয়ে গেছে বলা যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের কোনো ব্যক্তি যদি ভারতে চিকিৎসার জন্য যায়, তাহলে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসপাতালের চিকিৎসকরা বাংলাদেশিদের সঙ্গে খুবই বাজে বিহেভিয়ার করছে, বাজে ব্যবহার করছে এবং ঘাড় ধরে হাসপাতাল থেকে বের করে দিচ্ছে চিকিৎসা না করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের অনেক অসুস্থ মানুষ সুচিকিৎসার জন্য, ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ভারতে যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু সেখানে গিয়ে দেখছে যে ভারতের চিকিৎসকরা তারা ঐক্যবদ্ধ হয়ে বলছে বাংলাদেশিদের কোনো ট্রিটমেন্ট তারা করবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এমনতো অবস্থায় এক ভারতীয় হিন্দু বোন, সাহসী কণ্ঠ যাকে আমি বলে থাকি স্বপ্না ভাদুরী কঠিনভাবে ধোলাই করেছে ভারতীয় সেই ডাক্তারদের। ভারতীয় এই হিন্দু বোন ভারতীয় ডাক্তারদের কিভাবে কঠিন জবাব দিল, কঠিন ধোলাই করলো, আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে ভারতের এই হিন্দু বোন কিভাবে বাংলাদেশিদের হয়ে প্রতিবাদ করছে, আপনারা দেখলেই অবাক হবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে স্বপ্না ভাদুরী এই হিন্দু বোনের ভিডিওটি আমরা দেখি, তার বক্তব্যটি আমরা শুনি। তিনি কি বললেন ভারতীয় চিকিৎসকদের উদ্দেশ্যে, কেন কি কারণে ভারতের ডাক্তাররা বাংলাদেশিদের চিকিৎসা করবে না। নমস্কার, আমি স্বপ্না ভাদুরী। একজন ডাক্তারবাবুকে কিন্তু আমরা ভগবানের চোখে দেখি, আমরা কিন্তু ভগবানের সমতুল্যই ভাবি একজন ডাক্তারবাবুকে। একজন ডাক্তারবাবু একটা অসুস্থ মানুষকে নতুন করে জীবন ফিরিয়ে দেয়, একমাত্র ডাক্তারবাবুই পারে না, ঈশ্বরের আশীর্বাদ, এইটুকু আমরা জানি। কিন্তু একজন ডাক্তারবাবু যখন বলে যে আমরা বাংলাদেশের কোনো পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করব না, আমাদের হসপিটাল আমরা অ্যাডমিশন নেব না, পুরোটাই আমরা ক্লোজ করে দিয়েছি বিশেষ করে বাংলাদেশের পেশেন্টের জন্য। আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে ভিডিওটি দেখার পরে, তার মনে প্রশ্ন জাগতে পারে যে এখন ডাক্তারবাবু এইভাবে কথা বললো, কি করে এইভাবে কথা বলে? এইটা তো কখনো মেনে নেওয়া যায় না। এইটা একটা আমার মনে হয় সব থেকে জঘন্যতম কাজ। একটা কথা জানবেন, আপনি যতক্ষণ অন্য দেশকে সম্মান না করতে জানবেন, যতক্ষণ আপনি অন্য মানুষকে সম্মান না করতে জানবেন, যতক্ষণ আপনি অন্য ধর্মকে সম্মান না করতে জানবেন, আপনি জানবেন আপনার মধ্যে মানবিকতা নেই। থাকতে পারে আপনার কাছে টাকা পয়সা, অর্থ কড়ি, প্রপার্টি, গাড়ি বাড়ি, কিন্তু একটা কথা কি জানেন, যতক্ষণ আপনার মধ্যে মানবিকতা না থাকবে, মান এবং হুঁশ, ধর্মকে সম্মান করা, মানুষকে সম্মান করা, দেশের প্রতি ভক্তি রাখা, সংবিধানকে মেনে চলা, অন্য দেশকে ভক্তি করা, যতক্ষণ আপনার মধ্যে না থাকবে, ততক্ষণ আপনি সমাজের বুকে একজন মূল্যহীন। আপনার মধ্যে কোনো মানবিকতা নেই মানে আপনি সমাজের কাছে কিন্তু একটা ভারী একজন মানে অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। আমার মনে হয় কোন রাজনৈতিক দলের থেকে, সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, যে কোনো নেতা নেত্রী হতে পারে বা যে কোনো মন্ত্রী হতে পারে, কখনোর জন্য না কাউকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে না যে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব। এই কথাটা কেন বলতে বাধ্য হয়েছে জানেন? ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি
দেখবেন, দয়া করে স্কিপ করবেন না, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছানোর প্রয়োজন আছে আমি মনে করি। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই আপনারা চেনেন, যদি আপনি বা আপনারা না চিনে থাকেন তাহলে পরে একটা কথাই বলবো, বাংলার গদ্দার যাকে বলা হয়, এক কথায় 1 বছরের শিশুর থেকে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা প্রত্যেকেই সমাজের মানুষ কিন্তু চেনেন যে গদ্দারটাকে, যিনি বাংলায় থেকে বাংলায় খেয়ে বাংলাকে অপমান করছে, বাংলাকে কালিমায় লিপ্ত করছে, উঠতে বসতে খেতে ঘুমোতে অল টাইম প্রত্যেকটা সময় কাদের হাত ধরে? ভারতীয় জনতা পার্টির হাত ধরে। উনি ওই ভারতীয় জনতা পার্টিতে এন্ট্রি করার আগে ওয়াশিং মেশিনে গিয়ে ভালোভাবে ক্লিন হয়েছে, ক্লিন হয়ে তারপরে তো একদম পুরো নিজেকে বিশাল বড় হিন্দু মনে করছে, তারপরে কপালে তিলক কাটছে, জয় শ্রীরামের নাম নিচ্ছে। তবে ভালো, ঈশ্বরের নামে অবশ্যই ভালো, আমরা প্রভু রামচন্দ্রজিকে মানি, তবে আমরা জয় শ্রীরাম বলি, মা সীতাকে, এবং আমরা প্রভু রামচন্দ্রজিকে মানি, আমরা অন্তরের থেকে মানি। তো যেভাবে হিন্দুত্ববাদী কথা বলছে, এবং প্রত্যেকটা টাইমে ওনার একটাই কথা যে এই ভারতবর্ষ নাকি শুধু হিন্দুদের ভারতবর্ষ, মুসলিমদের না। আমি একটা কথা জানি, সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষের মাটিতে যারা আছে, যাদের জন্ম হয়েছে, যারা দেশকে ভালোবাসে, যারা এই দেশের জন্য বলিদান দিয়েছে, যারা একতা ঐকতা হয়ে হিন্দু মুসলিম মিলে এই ভারতবর্ষ স্বাধীন করেছে ইংরেজদের কাছ থেকে, দিনের পর দিন ইংরেজদের কাছে অত্যাচারিত হয়েছে, কারাপাড়ি সাজা খেয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, তবুও কিন্তু তারা হার মানেনি। সেলুলার জেল খেটেছে, তবুও কিন্তু আমার হিন্দু মায়ের সন্তানরা আর মুসলিম মায়ের সন্তানরা তারা কিন্তু কখনো যেন হার মানেনি। কিন্তু এই ভারতবর্ষের মাটিতে যবে থেকে ভারতীয় জনতা পার্টি এসছে, তবে থেকে হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, টুপি লুঙ্গি দাড়ি, ছোট থাক বড় থাক, আমি উচ্চবর্ণের হিন্দু, তুমি নিম্নবর্ণের হিন্দু, তুমি মধ্যবর্ণের হিন্দু, তুমি মুসলিম, তুমি ছোট থাক, নানা রকম কথা বলা হচ্ছে সমাজের মুখে। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে একটা সম্প্রদায়ের প্রতি একদম পুরো মঞ্চে উঠে যেভাবে বলেছেন যে মুসলিমদেরকে উল্টো করে বেঁধে গাছে সোজা করব, এক একটা মুসলিমকে, কাদের বলেছে? এই বাংলার মুসলিমকে বলেছে। কেন বলেছে? বাংলাদেশকে কেন্দ্র করে বলেছে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, অবশ্যই এটা মানে কি বলবো, খুবই খারাপ ঘটনা এবং খুবই বাজে ঘটনা ঘটেছে বাংলাদেশের মাটিতে। এই বাংলাদেশকে কেন্দ্র করে বাংলার, আমাদের পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছে। এবং উনি কিন্তু এইটুকু বলে কিন্তু সমাপ্ত করিনি ওনার ভাষা। উনি কি বলেছেন যে উত্তরপ্রদেশে যেমন যোগী আদিত্য নারায়ণজি সোজা করছে মুসলিমদেরকে এক একটা করে, ঠিক সেম একইভাবে এই পশ্চিমবাংলার মাটিতে এক একটা মুসলিমকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। আমি একটা কথা বলতে চাই, শুভেন্দু অধিকারীকে আপনাকে ক্ষমতা কে দিয়েছে এই কথা বলার? আপনার অধিকার কে দিয়েছে? আপনি নিশ্চয়ই সংবিধানের সম্বন্ধে জানেন, আর যদি না জেনে থাকেন অবশ্যই সংবিধানের সম্বন্ধে জানুন। এই ভারতবর্ষের মাটিতে সংবিধান অনুযায়ী হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ অল কমিউনিটির মানুষের থাকার তাদের অধিকার আছে, মাথা উঁচু করে গণতান্ত্রিক অধিকার নিয়ে। যদি কেউ ভুল করে থাকে, সে যে কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারে, তার জন্য আইন আদালত কোর্ট রয়েছে, ওনারা বিচার করবেন। জজ আপনার মতন একজন নকল হিন্দু, যিনি কোরবানির সময় পশ্চিম মেদিনীপুরে গিয়ে ওই শৈফুদ্দিনের বাড়ি থেকে 1 বাটি না 2 বাটি না 3 বাটি বিপ খায়, আবার পার্সেস করে টিফিন কারিতে বাড়িতে নিয়ে যায়, সেই ঘটনাকে কিন্তু তুলে ধরেছে সোশ্যাল মিডিয়াতে একজন আইনজীবী, যার নাম আলী আফজাল চাঁদ। আপনি কেমন হিন্দু, আর আপনি এই ধরনের কথা কেন বলেন? সনাতন ধর্মকে যদি মেনে থাকেন, স্বামীজিকে যদি মেনে থাকেন, রামকৃষ্ণদেবকে যদি মেনে থাকেন, মা সারদাকে যদি মেনে থাকেন, প্রভু রামচন্দ্রজিকে যদি মেনে থাকেন, মা সীতাকে যদি মেনে থাকেন, অবশ্যই আপনি কখনো একটা সম্প্রদায়ের প্রতি এইভাবে মানে বাজে মন্তব্য করতে পারেন না। আপনি যদি মনে করেন যে ভারতীয় জনতা পার্টির যেসব আপনার বড় বড় মন্ত্রীরা আপনাকে সাপোর্ট করছে, তাদের আইডিওলজিতে, তাদের কথা মতো, তাদের রিমোট মানে অনুযায়ী আপনি যেভাবে বাংলার মাটিতে উত্তেজনা সৃষ্টি করছেন, একদিন আপনার জন্য অপেক্ষা করছে এই বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, বাংলা মায়ের সন্তানরা, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই আপনাকে ঝাঁটা, জুতো, চটি, লাঠি যে এমন তারা করবে যে আপনি তখন দিল্লিতে যাওয়ার জন্য না আপনি প্লেনে উঠতে পারবেন, না আপনি ট্রেনে উঠতে পারবেন, না আপনি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন, না আপনি মঞ্চে কোনো রকম ভাবে এরকম একটা মানে সম্প্রদায়ের প্রতি বাজে কথা বলতে পারবেন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি একটা পশ্চিমবাংলার মুসলিমকে গাছে উল্টো করে ঝুলিয়ে আপনি সোজা করুন, মুসলিমদের রাস্তা বেড়া, হিন্দুরা আপনাকে পিটিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে, টিকিট কনফার্ম ছাড়া। টিকিট কনফার্ম লাগবে না, বৃন্দাবন পাঠিয়ে দেবে। ঠিক আছে? এইভাবে বাজে কথা কখনো জন্য বলবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি হতে পারেন বড় মন্ত্রী, থাকতে পারে আপনার প্রপার্টি, থাকতে পারে আপনার ব্যাংক ব্যালেন্স, থাকতে পারে আপনার অর্থ, হতে পারেন আপনি বড় একজন মন্ত্রী, হতে পারেন আপনি বড় হাইপোপালির সঙ্গে আপনি কথা বলেন, আপনি মিশে আছেন, হাইপোপালিতে গিয়ে বড় বড় লম্বা লম্বা চওড়া কথা শিখেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এইটা আপনার জীবন না, এইটা আপনার মানবিকতার পরিচয় না। আপনার মনের মধ্যে যদি মান এবং হুঁশ এবং মানবিকতা না থাকে, মাটির প্রতি যদি ভক্তি না থাকে, এভাবে যদি ডোমেস্টিক ভায়োলেন্স সৃষ্টি করেন, একটা সম্প্রদায়ের প্রতি যদি কুৎসা মন্তব্য করেন, আমি মনে করি আপনি মানুষ না, আপনি একজন অমানুষ। আমি স্বপ্ন ভাবুনি চ্যালেঞ্জ করে আপনাকে বললাম। মমতা
ব্যানার্জি বিধানসভা থেকে বলছেন যে একটি রাজনৈতিক দল উস্কানিমূলক মন্তব্য করছে এবং বিভিন্ন ধরনের ফেক ভিডিও ছড়াচ্ছে, সেখানে বিজেপির দিকে আঙুল তোলা, এবং বারবার শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে, মমতা ব্যানার্জির এই কথাটার বিরুদ্ধে আরো বিভিন্ন কথা বলেছেন। কিন্তু কোনোভাবে কি মনে হচ্ছে আজকে যে সম্পর্কের অবনতি ভারতবর্ষ এবং বাংলাদেশের, সেখান থেকে কোনোভাবে শুভেন্দু অধিকারী তার জন্য একটা বড় দায়ী? তার কারণ আমি যেটা বলার, যে বিজেপি নেতৃত্ব, যারা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, তারা তো এখনো পর্যন্ত চুপ। সেখানে রাজ্য বিজেপি নেতৃত্বের মুখে এত কথা, সেখানে এত রকম কটু উক্তি, সেগুলোকে কোনোভাবে আজকে অবনতি করার জন্য অনেকটা বড় কাজ করেছে। সাংঘাতিক। আমি আতঙ্কিত ছিলাম যে বাংলায় কোথাও আগুন না লেগে যায়, আমার বাংলায়, পশ্চিম বাংলায়। কারণ আপনাকে বলছি, কদিন আগে গুমা স্টেশন আমি যখন ট্রেন ধরতে গেছিলাম ওই দেগঙ্গা থেকে, তখন রাস্তায় ওই স্টেশনের বাইরে একটি হিন্দুত্ববাদী সংগঠন মাইক লাগিয়ে, যুবক ছেলে, তরতাজা 25-26 বছরের যুবক, ধারা বিবরণী দিচ্ছে ঢাকায় গণহত্যা চলছে, হিন্দুদের কচুকাটা হচ্ছে, মহিলাদের বিবস্ত্র করে রাস্তার মধ্যে ধর্ষণ করা হচ্ছে। আপনারা হিন্দুরা কি এর জবাব দেবেন না? যদি আপনারা না দেন তাহলে আপনি হিন্দু না। আমার তো গা শিউরে উঠলো। যদি এখানে ঘুমাতে হচ্ছে, না জানি আরো কত জায়গায় করছে। আর এই কথাগুলো শোনার পর তো যে কোনো মানুষের রক্ত গরম হয়ে যাবে। মানে আমি সত্যি কথা বলতে কি, আমি প্রণাম জানাচ্ছি আমার হিন্দু ভাই বোনেদের, বাংলার আমার সংখ্যাগুরু ভাই বোনেদের, যে এত প্ররোচনা, এত উস্কানি, না জানি ওদের বাড়িতে গিয়ে কানের গোড়া ফিসফিস কত কথা বলেছে। তারপরে কিন্তু কোনো একটি গ্রামে পথে কোথাও একটি মুসলমান হিন্দুর মধ্যে কোনো বিবাদ সংঘাত হয়নি। প্রণাম জানাই, স্যালুট জানাই, আমার বাংলা নিয়ে আজ আমি গর্বিত। কিন্তু এরা কোনো ত্রুটি রাখেনি, এই আর বাংলা আর শুভেন্দু, এরা কোনো ত্রুটি রাখেনি। এবং যেটা বলছেন সেন্ট্রালের নীরবতা, এই বিষয়ে তারা বলেনি, এরাই লম্পজম্প করেছে। এই নীরবতা একদিকে খুব ক্ষতিকারক, আর একদিকে আমরা সদার্থক দেখতে পারি যে শুভেন্দু এবং আর বাংলা, এই বাংলার বা ভারতবর্ষের বুকে দাঙ্গা লাগানোর জন্য এই পরিমাণ উঠে দাঁড়ালো, তাহলে দল হিসেবে বিজেপির কি কোনো দায়িত্ব ছিল না? বা কেন্দ্রীয় সরকারের কি কোনো দায়িত্ব ছিল না যে একটা ভুল মেসেজ অন্য দেশের সঙ্গে যাচ্ছে, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে, এখান থেকে আর বাংলা বলছে কস বাংলা আমরা দখল করে নিচ্ছি, বাংলাদেশটা থাকবে না, তারা ওখান থেকে পাল্টা গরম গরম প্রতিক্রিয়া জানাচ্ছে। এতে ভারতের সঙ্গে সম্পর্ক দুর্বল হচ্ছে এবং চীন, জাপান, রাশিয়া, পাকিস্তান সব এসে ওখানে ঘাঁটি কাটছে। এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এটা দেখা, সামলানো, চেক করা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল। সেই নীরবতা যেমন ক্ষতিকারক হয়েছে, আবার তারা এদের এই লাফানিতে, এদের এই মিথ্যার পিছনে আরা যে সমর্থন জানায়নি, সেইটাও আবার আমাদের কাছে একটা ভালো কথা। যে সত্যিই যদি কিছু হতো তাহলে তো ভারত সরকার বলতো, তাহলে সেইটা আমাদের কাছে একটা আশ্বাসবাণী ছিল যে ভারত সরকার তো কিছু বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে ইউনাইটেডে যান, পিস কিপিং ফোর্স পাঠান, মানে এক্সাজারেট করে মমতা বন্দ্যোপাধ্যায়ও এক কথা এইটা বলতে চাইলেন, আপনারা চুপ করে বসে আছেন কেন, এটা করুন ওটা করুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ভোটের রাজনীতিটাই দেখিয়েছে, আমি হিন্দুদের খুশি করতে চাই, আমি চিন্তিত। কিন্তু সে কিন্তু বলেনি তার ছোট ভাই শুভেন্দুকে, তুই চুপ কর, তুই মিথ্যা কথা বলবি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বাংলাদেশ কানেকশন নেই? ওখানকার কবি সাহিত্যিক, লেখক, ওখানকার সরকারি অফিসার, তাদের সঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো যোগসূত্র নেই? যে একটা রাজ্য 15 বছর ধরে চালাচ্ছে, সে কেন বললো না ধমক দিয়ে, শুভেন্দু তুমি চুপ করো, সবকিছুর একটা সীমা আছে, দেশ এবং এই বাংলার বাঙালির জাতির ধ্বংস হচ্ছে, রাজনীতি করো না। কারণ ও তো মাঝে মাঝে ওই মমতা বন্দ্যোপাধ্যায় অফিসে গিয়ে পাঁচুয়ে প্রণাম করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় চা খাইয়েছে তাকে, যেমন বাবুলকে ঝালমুড়ি খাইয়েছিল। তাহলে সেই তারই দলের একটি প্রোডাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় বড় দিদি হিসেবে তাকে শাসাতে পারতো, কিন্তু সেখানেও তিনি ভোটের রাজনীতি সেরেছেন। ওপার বাংলা থেকে কেউ আসলে আমি তাদের খাওয়া আশ্রয়ের ব্যবস্থা করব। মোদিজি বসে আছেন কেন, ইউনাইটেড নেশনে যান, ওখানে পিস কিপিং ফোর্স চালান। এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব গঠনমূলক দায়িত্ববান ভূমিকা তিনি কিন্তু পালন করেন। এখান থেকে সেই ক্ষেত্রে আমি বলবো যে শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করছেন, আজকেই বিগত সম্প্রতি তিনি একটা মন্তব্য করেছেন যে আমরা এখন ট্রেলার দেখাচ্ছি, এরপর আমরা সিনেমা দেখাবো নতুন বছরে। আমি বারবার যে প্রশ্নটা বাংলাদেশ থেকে যে হুঙ্কার আসছে যে 7 সিস্টার্স দখল করে নেওয়ার, বা তার সঙ্গে আরো এরকম বিভিন্ন রকম হুঙ্কার আসছে যে আমরা 4 দিনের মধ্যে সমস্ত কিছু দখল করে নেবো, এমন কথাও বলেছে যে আমেরিকা আমাদের কাছে কিছুই নয়, এরকম সেনা কর্তাদের মুখ থেকে আমরা এই ধরনের হুঙ্কার শুনতে পাচ্ছি। সেখানে আবার প্রতি উত্তরে এরকম ধরনের কিছু কথা, সিনেমা দেখাবো, ট্রেলার দেখালাম, সেগুলো তো আরো বেশি উস্কানিমূলক। এটা থেকে আরো কি ভবিষ্যৎটা কি খুব অন্ধকারের দিকে হচ্ছে? এই মুহূর্তে আশাবাদী যে অবস্থার পরিবর্তন হবে, শান্তি ফিরে আসবে। কারণ ভারতবর্ষ এই কদিনে যে অর্থনৈতিক যে ক্ষতি, বিশেষ করে আমরা পশ্চিমবাংলার কলকাতায় দেখেছি, সেটা ভারত সরকারের আগেই বোঝা উচিত ছিল। 30% ট্যুরিজম বাংলাদেশের ট্যুরিজম আছে, মেডিকেলে একটা বিরাট অংশ বাংলাদেশি কাস্টমার আছে। বাকি বাংলাদেশিদের যদি সারা পৃথিবীর সমস্ত মার্কেটে দিয়ে দেওয়া যায়, কিন্তু কলকাতার নিউ মার্কেটে না আসলে তাদের আত্মার শান্তি হয় না। এখানে একটা আত্মীয়তার সম্পর্ক, বাঙালি বাংলা একটা ফিলিংস আছে, প্লাস সঙ্গে আসলাম, কেনাকাটা করলাম, ডাক্তার টাকালাম, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে গেল। এটার যে কি ভ্যালু, যে একটা না চাইতেই এত বড় বাজার আমরা পেয়েছি বাংলাদেশের, সেখানে তাদের সঙ্গে কেউ বিবাদ করে, আর ফর নাথিং, কোনো প্রয়োজন ছিল না। তাহলে এরা যে পয়জনটা ছড়িয়েছে, এবং ওপার বাংলাও যদি একটা মিলিটারি অফিসার এই ধরনের কথা বলে, খুব দায়িত্বজ্ঞানহীন কথা।
যুবকরা, সাধারণ মানুষ, ক্রিয়া প্রতিক্রিয়া হবে, ডায়লগ হয়, যদিও সেটা আকাঙ্ক্ষিত না, কারোর বিরুদ্ধে কথা বলা উচিত না। আমাদের অ্যাকচুয়ালি ভারতবর্ষ বাদ দিলে এপার বাংলা ওপার বাংলা, জল ফল বাতাস নদী সব এক, ভাষা কবিতা গান স্বপ্ন সবকিছু এক। আমাদের মধ্যে কখনোই কোনো বিপরীতমুখী আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা উচিত না, কারণ পৃথিবীর মানচিত্র চেঞ্জ হয়েছে, বাংলাদেশ তৈরি হয়েছে, কিন্তু এখনো আমরা বাঙালি, ওরাও বাঙালি। অতএব দায়িত্বশীল অফিসাররা যারা পদে আছে তাদের লুজ স্টক করা উচিত না। এবং যারা অলরেডি বিভিন্ন রকম কথা বলেছে এখান থেকে আমরা বাংলাদেশ দখল করবো, কক্সবাজার করবো, ওরা বলছে আমরা কলকাতা দখল করে নেবো, আমার মনে হয় যা হয়েছে এবারে এইগুলো একদম স্টপ করে দেওয়া উচিত এবং ভালোবাসার যে বার্তা, সম্প্রীতির বার্তা, সেইটাকে সামনে আনা উচিত। আপনার কথা প্রসঙ্গেই আসি যে আপনি বললেন যে ভারতের একটা অর্থনীতি একটা বিশাল অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী একদম পাল্টা অন্য কথা বলেছেন। তিনি বলছেন যে বাংলাদেশের কাছে যদি ভারত বন্ধ করে দেওয়া হয়, ভারতের বর্ডার বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশিরা না খেতে পেয়ে মারা যাবেন, নিউ মার্কেট বন্ধ করে দিলে বাংলাদেশরা বাজার না করতে পেরে মারা যাবেন, এরকম ধরনের কথাবার্তা তিনি বলছেন। মানে তিনি বলছেন যে বাংলাদেশিদের ক্ষতি বেশি হবে ভারতবর্ষ থেকে, কিন্তু ভারতবর্ষের ক্ষতি তো তিনি দেখছেন না। সেখান থেকে কোনোভাবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ফলে যে দেশীয় ক্ষতি, সেটার দিকেও তো ভারত অনেকটা ঝুঁকে যাচ্ছে। দেখেন, বাংলাদেশের ক্ষতি বাংলাদেশের জায়গায়, আমি তো আমার ক্ষতি দেখব, পরের ক্ষতি করার জন্য নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ, এরকম একটা কথাবার্তা। এবং ও খুব বুদ্ধিমান লোক না, দায়িত্বশীল মানুষ না। বাংলাদেশের ক্ষতি হবে মানলাম, আমরা এখান থেকে বর্ডার সিল করে দিয়েছি, গরু আর যাচ্ছে না। তারা কি গরু পালন করতে পারে না? এই বাংলায় যদি গরু চাষ করা যায়, বাংলাদেশেও করা যায়। ওদের বহু নদীর চর জেগে উঠেছে, ওরা এখন প্রচুর চাষবাস করছে, বেশি পয়সা দিয়েও তারা খাচ্ছে। তাহলে আমরা যে জিনিসগুলো দেব না, এটা তো এমন নয় পৃথিবীতে শুধু আমরাই তৈরি করি। বলছে তুলো দেবো না, বাংলাদেশের 95% কটন ইম্পোর্ট করে এবং দ্যাট টু ইন্ডিয়া থেকে সব থেকে বেশি যায়। আমরা ধরুন ওদের তুলো দিলাম না, পাকিস্তানের আর মিশরের, ইজিপ্টের কটন ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি, ওরা যদি মিশর থেকে নেয়, ওরা যদি পাকিস্তান থেকে নেয়, হয়তো ট্রান্সপোর্টেশন কস্ট বেশি লাগবে, সময় বেশি লাগবে, অসুবিধা হবে। আমাদের কি লাভ হবে? আমরা যে তাদের মালটা বেচবো না, তারা তো থেমে যাবে না, তারা তো আমার পায়ে এসে পড়বে না। কারণ জিদ এমন একটা জিনিস, বাঙালির জিদ। এই ভারতবর্ষ থেকে যদি ব্রিটিশকে তাড়ানোর কেউ থাকে, তাহলে এই পাঞ্জাব আর এই বাংলায় ছিল। তো বাঙালি, ওপারের বাঙালি আর এপারের বাঙালি আপনি কম্পেয়ার করবেন যে ওদের দাম কম, আমাদের বাঙালিরা বেশি সুপিরিয়ার, এরকম না। দুটোই বাঙালি এবং এদের ইগো এবং জিদ এটা অনেক বড়। তাহলে আমরা যদি বাংলাদেশকে সিল করে দিই, ওখানে তো অন্য দেশগুলো ঢুকবে, ওখানে চায়না ঢুকবে, জাপান ঢুকবে, রাশিয়া ঢুকবে, পাকিস্তান ঢুকবে, তুর্কি ঢুকবে, সারা দুনিয়া, সৌদি ঢুকবে, সবাইরই বাজার দরকার। তাহলে শুভেন্দুর মতো লোকের কথায় তো দেশ চলবে না। আজকে সত্যি কথা বলতে কি, এই আর বাংলা আছে বলে আর কিছু ইউটিউব চ্যানেল দেয়, এখন একটা জোকরের মতো অবস্থা। মানে ওর কথা যে শোনার মতো নয়, এটাতেই বোঝা গেল। এত মিথ্যা প্রোপাগান্ডা করার পর বাংলা কিন্তু নড়েনি, বাংলা পুরো পিসফুল। কোনো একটা গ্রামে, কোনো ট্রামে বাসে একটা হিন্দু মুসলমান বিতর্ক আমি হতে দেখিনি। এবং আমি নিজে পুরো বাংলায় ঘুরি, আমাকে কেউ টেরা চোখে আজ পর্যন্ত তাকায়নি। এটা আমার বাংলা, আমি এর জন্য গর্ব করি, বাংলার মানুষকে স্যালুট করি। অন্তত শুভেন্দুর মতো লোকরা আর আগুন লাগাতে পারবে না, এই বাংলা সুরক্ষিত, এইটা বড় পরম শান্তির বিষয়। বাংলাদেশের বাঙালিগুলো যাতে সুস্থিরভাবে থাকতে না পারে, বাংলাদেশের হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করা, এই কেন না ওয়াকফের সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য ওদের দৃষ্টি ঘোরানোর একটা দরকার ছিল। কারণ বাংলাদেশের যে ইন্টারনাল সমস্যা, কাকে গ্রেপ্তার করবে, কী করবে, তাদের বিষয়, সেটার মধ্যে ভারত ঢুকে যাচ্ছে। আসলে তো জায়গা, বাঙালিদের জায়গা, সেখানে যে প্রগতিশীল হিন্দু এবং প্রগতিশীল মুসলমান, এদের মধ্যে কোনো জাতপাত নেই। যেটা কাদের মধ্যে আছে, হিন্দু এবং মুসলমানের কিছু বদমাইশ লোক সারা পৃথিবীতে হয়, পরিবারেও থাকে। তো এই যে বোকা হিন্দুদের মধ্যে, এরা তো বারবার অত্যাচারিত হয়েছে। এ তো মুসলিম ধর্মের কিছু বদমাইশ তাদের উপর নানা রকমভাবে টর্চার করছে, এটা তো বাস্তবতা। এদেরকে না বলি তো রাতারাতি বাংলাটা ভাগ হয়ে গেছে। ফলে এরা সবসময় ভয়ে থাকে, কিন্তু ভয়ে থাকতে থাকতে এদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। ধরুন আমি ভারতে বসে মনে করছি চীন, পাকিস্তান বা চীন আমাকে বাঁচাবে, যে আমি ভারতের বিরুদ্ধে গালাগালি দিচ্ছি, ভারতকে শেষ করব, ভারতকে চীন দখল করে নেবে, ভারতের পতাকার মধ্যে আমি চীনের পতাকা এসব লাগাতে পারি? কখনো হতে পারে না। ঠিক সেরকমভাবে এই বোকা হিন্দু কিছু যারা বাংলাদেশে বসে, বাংলাদেশের রাষ্ট্রে বসে জয় শ্রীরাম বলছে, যারা তাদের জাতীয় পতাকার ওপর হিন্দুত্ববাদীদের পতাকা তুলছে, তারা নানা রকমভাবে মোদিজিকে জয় বলছে। আমি মোদিজিকে শুধু প্রণাম নয়, স্যালুট জানাবো যদি মোদিজি শুধু একটা পরীক্ষা করে দেখান। পরীক্ষাটা কি? আসামে
যে হিন্দুরা বেনাগরিক হয়ে গেছে 19 লক্ষের মধ্যে প্রায় 14 লক্ষ, তাদেরকে একটু বাঁচার সুযোগ দিক নাগরিক হিসাবে আর একটা করুক। এই যে এখন ঝামেলার টাইম হিন্দু মুসলমান দাঙ্গা এরা যে লাগানোর যে প্রস্তুতি চলছে, এই সময় উপর থেকে যারা আসবে তারা যেন ভিসা নিয়ে আসতে পারে, তারা যেন বর্ডার স্লিপ নিয়ে আসতে পারে, তাদের যেন বেনাগরিক হতে না পারে। অর্থাৎ এটা করবে না মোদী কেন, অমিত শাহ কেন, শুভেন্দু কেন, 14 গোষ্ঠী করবে না, কারণ এদের এটা নীতিগত সিদ্ধান্ত। অর্থাৎ সাপের গর্তে ধোঁয়া দাও, সাপটা বেরিয়ে আসবে, তারপর তুমি তাকে মারো। অর্থাৎ ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা ফাঙ্গা করবে, ওরা যেই পালিয়ে আসবে তখন বাধ্য হয়ে ওরা উইদাউট ডকুমেন্ট, পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকবে, মাইগ্রেশন ছাড়া ঢুকবে, ভারতবর্ষে এসে 1-2 বছর ওদের খাটিয়ে নেবে, ওদেরকে দিয়ে ভোট করাবে, জয় শ্রীরাম, অস্ত্র নিয়ে মোটরসাইকেল চাইল করবে, তারপর ওদেরকে গ্রেপ্তার করে নেবে। এটা আজ থেকে 10 বছর আগে হলে অন্য মানে হতো। এখন 2025 সালের মধ্যে ভারতবর্ষের সংবিধান যে পাল্টানো শুরু হয়েছে, হয়ে এটা তথাকথিত ব্রাহ্মণ রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, যেটা হিটলার করতে চেয়েছিলেন সেই রাষ্ট্র পরিণত হচ্ছে। ফলে বাংলাদেশের হিন্দু, বাংলার উদ্বাস্তু ভাইদের বুঝতে হবে, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের হিন্দু সকলে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে। আর আমাদের যেটা করতে হবে, আমি একজন লেখক হিসেবে বলতে পারি যে আমাদের কাছে বাংলাদেশ আমাদের হৃদয়ের। আমাদের কাছে তো মনে হচ্ছে যদি নেপালের বর্ডার না থাকে তাহলে বাংলাদেশের থাকবে কেন? আমাদের কাছে হচ্ছে আমরা যখন খুশি ঢাকা যাব, বাংলাদেশ যাব, বাংলাদেশ যখন খুশি বাংলায় আসবে, কারণ আমাদের জিনগত, আমাদের সংস্কৃতিগত, আমাদের সমস্ত দিক থেকে আমরা এক এবং অভিন্ন, আমরা বাঙালি, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। বিজেপি যে ওয়াকফ নিয়ে নীতি নিচ্ছে, সেই নীতিটা প্রথমে বুঝতে হবে ওয়াকফের আগে কি নিয়েছে। আগে নিয়েছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড এটা একটা প্যাকেজ, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, সিএএ, নাগরিকত্ব এবং ওয়াকফ বোর্ড, এই 3টে প্যাকেজ। এই 3টে প্যাকেজটা একই। তার মধ্যে কি হচ্ছে, যেটা তোমার ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে মুসলিমদের যে পারিবারিক আইন, নামাজ, আজান, জাকাত, রোজা, এগুলো তুলে দিচ্ছে, তাই তো? বিয়ে, মায়ের পেটের সন্তান বাদে যে এদের বিয়ে হতো, ভাই বোন বাদে, খালাতো নানাতো, এইটা তুলে দিচ্ছে। এইগুলো অলরেডি শুরু হয়ে গেছে উত্তরাখণ্ড এবং আসামের কিছু অংশে, সারা ভারতবর্ষে হবে। এই সময় যখন ইউনিফর্ম সিভিল কোডের আওয়াজ ওঠে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানরা চুপ করেছিলেন, কোনো প্রতিবাদ করেনি। ফলেতে কেন্দ্রীয় সরকারের হিসাবে কেউ বাধা না দিয়েই এটা হয়ে গেছে। তার পরের পার্ট কি, তার আগের পার্ট কি ছিল? সিএ মানে মুসলমানদের বানান ভুল। এপারের লোক হলে কি হবে? মরা মানুষ এফিডেভিট করতে পারবে না। 48 সালের আগের দলিল নেই অনেকে ভূমিহীন ছিল, তারা দলিল দেখাতে পারবে না। তাহলে মানুষ কি করলো? নামাজ, আজান, জাকাত, রোজা এবং বিয়ের পদ্ধতিতে আঘাত পেল। আঘাত পাওয়ার পরে সে বেনাগরিক হয়ে গেল। এবার সে বেনাগরিক হলে কি হবে? সে তো নামাজ পড়ছে গিয়ে, সে তো লুকিয়ে চুরি গিয়ে নামাজ পড়বে। যাতে নামাজ পড়তে না পারে, যাতে তার মাকে, প্রিয়জনকে সাহিত্য করতে না পারে কবরস্থানে, সেটার জন্য হচ্ছে ওয়াকফ বিল। ওয়াকফ বিলটা কিছুই নয়, এটা বহুদিনের পরিকল্পনা। ওয়াকফ বিলের মধ্যে এমন কিছু টোটকা রাখা হয়েছে যেটা হচ্ছে কিছুতেই বাঁচার আর কোনো সুযোগ নেই। তার কারণ বলছে 6 মাসের মধ্যে ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে, সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে রেজিস্ট্রি করতে হবে। তাহলে ধরা যাক মুসলমানদের আইনের মধ্যে 2 রকম, একটা হচ্ছে লিখিত আর একটা হলো অলিখিত। যেমনভাবে কোরআন শরীফ লিখিত ধর্মীয়, আবার হাদিস লিখিত নয়। তাহলে আজকে এই যে তাজমহল, এই যে আপনার জামা মসজিদ, এই যে কুতুব মিনার, এগুলো তো কোনো লিখিত নেই, কবে কত সালের। ফলে এই যেগুলো লিখিত নেই সেগুলো সব সরকার নিয়ে নেবে। 2 নম্বর হচ্ছে এই যে জায়গায় দাঁড়িয়ে আছে কলকাতা হাইকোর্টের এবং ধর্মতলা টিপু সুলতান মসজিদ এবং এই সমস্ত জায়গার মাঠ, এই সমস্ত জায়গা হলো মুসলিম ওয়াকফ বোর্ডের। এবার ধরা যাক এই ওয়াকফ বোর্ডের এই সম্পত্তির ভ্যালুয়েশন হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। তাহলে এই 1000 কোটি টাকা রেজিস্ট্রি করবে কি করে? তাহলে রেজিস্ট্রি করতে পারবে না। তাহলে মুসলমানদের কায়দা করে মুসলমানদের সমস্ত সম্পত্তিটা কেড়ে নেওয়ার জন্য একটা পদ্ধতি। আর কি হচ্ছে, সংবিধানকে এরা মানে না, সংবিধানকে ধ্বংস করছে। কারণ মুসলমানদের এই যে ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে, এটা ধর্মীয় আইনের মাধ্যমে ধর্মাচরণ করার অধিকার ভারতবর্ষের 26 নম্বর আর্টিকেল এবং সাম্যের অধিকার 14 নম্বর আর্টিকেলে আছে। তাই সংবিধানকে ধ্বংস করে, কায়দা কানুন করে, ওই ওয়াকফ বোর্ডের ভিতরে আরএসএসের লোক ঢুকিয়ে দিয়ে ওরা বিষয়টাকে ফুটিয়ে দিয়ে মুসলমান জাতিকে একদম ধ্বংসের পথে নিয়ে চলেছে। তারই একটি পরিকল্পনা ওয়াকফ বোর্ড। কিন্তু আমাদের বুঝতে হবে যে ওয়াকফ বোর্ড নিয়ে নেওয়ার যে আইন হতে চলেছে, সেটার জন্য শুধু মুসলমানরা চিৎকার
চিৎকার চেঁচামেচি করলে হবে না। তার কারণ এটা হিন্দু মুসলমান যৌথভাবে করতে হবে, কারণ ওয়াকফের বেনিফিশিয়ারি প্রত্যেকে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই। কারণ বিশ্বনবী যখন ওয়াকফের কথাটা বলেছিলেন, কাকে বলেছিলেন? দ্বিতীয় খলিফা ওমরকে। ওমর যখন বলেছিলেন যে প্রফেটকে বলেছিলেন যে এই যে যুদ্ধে এত সম্পত্তি পাওয়া গেছে ব্যাটেল অফ খাইবারের সময়, এই সম্পত্তিগুলো কি করব, তখন বিশ্বনবী বলেছিলেন জনগণের কাজে ব্যবহার করো। এই জন্যে তারপর থেকে ওরা কি করেছে, একটা অংশ ধর্মীয় কাজে মসজিদ টসজিদ তৈরি করা, আর একটা অংশ জনগণের কাজে। যেমন ধরুন মাদ্রাসা, ওয়াকফের টাকায় মাদ্রাসা হিন্দু ছেলেরাও পড়ে, মুসলমান ছেলেরাও পড়ে, মাদ্রাসা হিন্দু মাস্টারও আছে, মুসলমান মাস্টারও আছে। যেমন হসপিটাল, যেমন রাস্তা, এই ধরনের সামাজিক কাজগুলো সেগুলো কিন্তু সবার। তাই এই ওয়াকফ বন্ধ করা বা ওয়াকফের মাধ্যমে মানুষকে যে ভুল বোঝাচ্ছে এরা আমাদের শত্রু, এদেরকে চিনতে হবে এবং হিন্দু মুসলমান যে যেখানেই আছে বাঙালি হয়ে ওঠে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং ওয়াকফকে বাঁচাতে হবে। ইউনিফর্ম সিভিল করতে আর বাঁচলো না, জানি না মানুষ কি করবে। হ্যাঁ, ফলে একটা ভয়াবহ সময় এসে গেছে। আমি এটাই বলতে চাইছি ওয়াকফ নিয়ে। এর মধ্যে আরেকটা কথা আছে, হ্যাঁ, ওয়াকফের সঙ্গে ওয়াকফ মানে দেবত্ব সম্পত্তি, খোদার সম্পত্তি, আর হিন্দুদেরও আছে প্রচুর সম্পত্তি আছে দেবত্ব। পার্থক্য কোনটা? দেবত্ব সম্পত্তির মালিক হচ্ছে সেই মন্দির কমিটির বা সেই পুরোহিতের বংশধরা বংশ পরম্পরা, কিন্তু ওয়াকফ বোর্ডের মালিক কিন্তু কেউ নয়, খোদা ছাড়া, ঈশ্বর ছাড়া। মালিক প্রতিটি জনগণ। এখানে কেউ সেই মৌলানা বা সেই ইমাম বলতে পারে না যে আমি ওয়াকফ নিয়ে নিলাম। এবার এটা কায়দাটা কি করছেন বিভিন্ন, দেখুন সব জায়গায় ভালো মন্দ আছে, তাহলে এখানে ওয়াকফের সম্পত্তি নিয়ে অনেকেই অনেক কিছু করছে। এই তো মন্দির দেখা গেছে যে সাউথের দিকে মন্দিরের 300 কেজি না 300 মন সোনা চুরি হয়ে গেছে, তাহলে সেটাকেও প্রয়োগ করো, সেই মন্দিরটাকেও তুমি আইনের আওতায় নিয়ে এসে নিয়ে নাও। অর্থাৎ ওয়াকফ না, যদি বলে সমস্ত সম্পত্তি সমস্ত ধর্মবর্ণের সম্পত্তি ভারত সরকারের, আমরা সবাই রাজি, হিন্দু মন্দিরেও নাও, গির্জাও নাও, মসজিদও নাও, সব কিছুই নাও, তা করবো না, শুধু মুসলমানদের সম্পত্তি নেবো। তার কারণ হচ্ছে কাটি নয়, এটা হচ্ছে মুগুর। এটার মানে হচ্ছে বাংলাদেশের বাঙালিগুলো যাতে সুস্থিরভাবে থাকতে না পারে, বাংলাদেশের হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করা। এই কেন না, ওয়াকফের সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য ওদের দৃষ্টি ঘোরানোর একটা দরকার ছিল। কারণ বাংলাদেশের যে ইন্টারনাল সমস্যা, কাকে গ্রেপ্তার করবে কী করবে তাদের বিষয়, সেটার মধ্যে ভারত ঢুকে যাচ্ছে। আসলে ঢুকে গিয়ে মানুষ দৃষ্টিটাকে ঘুরিয়ে দিচ্ছে জনগণের। আর ইলিগাল মাইগ্রেন্ট মানে অবৈধ অনুপ্রবেশকারী যে 4 কোটি 5 কোটি পশ্চিমবঙ্গে আছে, জন্মগত নাগরিকত্ব নেই, তাদেরকেও ধরার একটা কৌশল। কারণ যখনই তারা মিছিল মিটিং করছে উদ্বাস্তুরা, যখনই তারা ফেসবুক হোয়াটসঅ্যাপে লিখছে, তখনই কেন্দ্রের গোয়েন্দা বাহিনী ওদের চিহ্নিত করছে। এই সময় এনআরসি এনপিআর সিএ এর কাজটা প্রচণ্ড স্পিডের সঙ্গে চলছে। এই যে এরকমই ফন্দি নেই তো যে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে ঘুরপথে, যে আপনারা চিন্তা করবেন না, ওয়াকফ সম্পত্তি থেকে কেড়ে নিচ্ছি, আপনারা ওপর থেকে আসবেন, এরপরে থাকবেন, এরকম কোনো সন্ধিয়ান হতেই পারে। এরা পারে না এমন কাজ নেই, কিন্তু বাংলাদেশের অত্যন্ত উন্নত একটা জায়গা, বাংলাদেশ ছোট্ট জায়গা, বাঙালিদের জায়গা। সেখানের যে প্রগতিশীল হিন্দু এবং প্রগতিশীল মুসলমান, এদের মধ্যে কোনো জাতপাত নেই। যেটা কাদের মধ্যে আছে, হিন্দু এবং মুসলমানের কিছু বদমাইশ লোক সারা পৃথিবীতে হয়, পরিবারেও থাকে। তো এই যে বোকা হিন্দুদের মধ্যে এরা তো বারবার অত্যাচারিত হয়েছে। এই তো মুসলিম ধর্মের কিছু বদমাইশ তাদের উপর নানা রকমভাবে টর্চার করছে, এটা তো বাস্তবতা। এদেরকে না বলেই তো রাতারাতি বাংলাটা ভাগ হয়ে গেছে। ফলে এরা সবসময় ভয়ে থাকে, কিন্তু ভয়ে থাকতে থাকতে এদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। ধরুন আমি ভারতে বসে মনে করছি চীন, পাকিস্তান বা চীন আমাকে বাঁচাবে, দিয়ে আমি ভারতের বিরুদ্ধে গালাগালি দিচ্ছি, ভারতকে শেষ করব, ভারতকে চীন দখল করে নেবে, ভারতের পতাকার মধ্যে আমি চীনের পতাকা এসব লাগাতে পারি? কখনো হতে পারে না। ঠিক সেরকমভাবে এই বোকা হিন্দু কিছু যারা বাংলাদেশে বসে, বাংলাদেশের রাষ্ট্রে বসে জয় শ্রীরাম বলছে, যারা তাদের জাতীয় পতাকার উপর হিন্দুত্ববাদীদের পতাকা তুলছে, তারা নানা রকমভাবে মোদিজিকে জয় বলছে। আমি মোদিজিকে শুধু প্রণাম নয়, স্যালুট জানাবো যদি মোদিজি শুধু একটা পরীক্ষা করে দেখান। পরীক্ষাটা কি? আসামে যে হিন্দুরা বেনাগরিক হয়ে গেছে 19 লক্ষের মধ্যে প্রায় 14 লক্ষ, তাদেরকে একটু বাঁচার সুযোগ দিক নাগরিক হিসাবে। আর একটা করুক, এই যে এখন ঝামেলার টাইমে হিন্দু মুসলমান দাঙ্গা এরা যে লাগানোর যে প্রস্তুতি চলছে, এই সময় ওপার থেকে যারা আসবে তারা যেন ভিসা নিয়ে আসতে পারে, তারা যেন বর্ডার স্লিপ নিয়ে আসতে পারে, তাদের যেন বেনাগরিক হতে না পারে। অর্থাৎ এটা করবে না মোদি কেন, অমিত শাহ কেন, শুভেন্দু কেন, 14 গোষ্ঠী করবে না। কারণ এদের সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন ব্যক্তিগত ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি থাকবে। স্বপ্না ভাদুরীর বক্তব্য শোনার পরে আপনারা কি বলবেন, আপনাদের কি মনে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাই আসলে খারাপ নয়, আবার সবাই ভারত বিদ্বেষীও নয়। কিছু পলিটিশিয়ানস, কিছু রাজনীতিক নেতাকর্মী, কিছু রাজনৈতিক দলের কিছু ব্যক্তিবর্গ একটা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে বাংলাদেশকে ইস্যু করে।
প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু ভারতের সাধারণ মানুষ বাংলাদেশের বিরোধিতা করছে না। যারা একমাত্র রাজনৈতিক পরিচয়ের নেতা কিংবা নেত্রী, তারাই কিন্তু বাংলাদেশ বিরোধিতা করছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন স্বপ্না ভাদুরীর এই বোনটির কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা জানাই এই স্বপ্না ভাদুরী ভারতের এই হিন্দু বোনটির প্রতি অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল। তিনি যেভাবে প্রতিবাদ করলেন বাংলাদেশের হয়ে, প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেটা আসলেই বলার বাইরে। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।